বাসর ঘরে ঢুকে সদ্য বিবাহিত বরের প্রথম কথাটি ছিল ভীষণ তিক্ত। বিয়ের রাতে পালিয়ে যাওয়া কি আপনাদের হাউস নেশন টেন্ডেন্সি? গরম আবহাওয়ার আকাশ হঠাৎ হালকা হলো। বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ল ঝিরিঝিরি বৃষ্টির গন্ধ, শুকনো পাতার ওড়াউড়ির ছন্দ। সেই বৃষ্টির গন্ধ আর পাতার ছন্দের হাওয়ার সাথেই ভরপুর খুশবুতে মেতে উঠল হকবাড়ির দোতলার ডান পাশের ঘরটা। ফুলে ফুলে আমোদিত ঘরটায় বিছানার ঠিক মধ্যিখানে মধ্যমণি হয়ে বসেছিল দুষ্ট। তার পালিয়ে যাওয়া হয়নি, এই দুঃখে সে জর্জরিত। তার উপর আকস্মিক ভেসে আসা এহেন খোঁচা দেওয়া বাক্যে সে বড় বড় চোখে তাকালো। চোখ উঠিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতেই এক রাশ আলস্য তাকে জেঁকে ধরল। দুষ্টু হাই তুলে বিছানায় শুয়ে পড়ল। ভারী লেহেঙ্গা এবং সাজগোজ নিয়ে শুয়ে থাকা গেল না। উসখুস করতে করতে উঠে বসে একটা সুতি কামিজ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রচ্ছদ ভ্রু কুঁচকে সচেতন দৃষ্টিতে দুষ্টুর প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করলো। বড় একটা নিঃশ্বাস ফেলে বিছানায় বসতেই তার ভেতরটা অপমানে কাঁটা দিয়ে উঠল। তাকে যে খুব নিখুঁতভাবে এড়িয়ে চলা হয়েছে এবং খুব সূক্ষ্মভাবে তাকে পাত্তা দেওয়া হয়নি, এমনকি তার কথা কানেই নেওয়া হয়নি, চিনেও না চেনার ভান করে জামাকাপড়ের পুটলি নিয়ে ওয়াশরুমে ঢুকে যাওয়া হয়েছে, ভাবতেই কপালের রগ ফুলে উঠছে। মিনিট কতক পরেই দুষ্টু বের হলো। প্রচ্ছদকে এড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চুল খুলতে ব্যস্ত হয়ে পড়তে প্রচ্ছদ শান্ত ঠান্ডা স্বরে বলল, বাসর রাতে স্বামীকে আগে সালাম করতে হয়। দুষ্টু ভ্রু কুঁচকে আয়না গলিয়ে চাইল। ততক্ষণে হাওয়া থেমে গেছে, বৃষ্টির ঝিরিঝিরি ভাবটাও আর নেই। আবারও ভ্যাপসা গরমে প্রকৃতি ছেয়ে উঠেছে। দুষ্টু চুল খোলা শেষ, ফ্যানের বাতাসে উড়ছে সেসব। প্রচ্ছদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে অবহেলার গলায় দীর্ঘশ্বাস ফেলেও বলল, স্বামী? হাহ, স্বামী ঠিক। দুষ্টুর এমন ছন্নছাড়া কথায় প্রচ্ছদ ভ্রু বাঁকালো। বক্র ভ্রুযুগলে তাকাতেই দুষ্টু হাত দিয়ে ইশারা করে টেবিলের ওপর রাখা দুধের গ্লাস দেখিয়ে বলল, তো প্রাণপ্রিয় স্বামী, দয়া করে খেয়ে নিন। প্রচ্ছদ একবার অর্ধ নির্মিলিত চোখে দুধের গ্লাসের দিকে তাকিয়ে আবারও পূর্ণ দৃষ্টি ফেলল দুষ্টুর ওপর। বলল, তোমরা সব বোনেরাই একরকম না? দুষ্টুর কপালে ভাঁজ পড়ল, বুকে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে দাঁড়ালো। প্রচ্ছদ আপনি থেকে তুমিতে নেমে এসছে, একটু পর নিশ্চয়ই তুমি থেকে আপনিতে চলে যাবে। ও তো এরকমই। প্রচ্ছদ বলল, তোমাদের লজ্জা হয় না? আর তোমাদের কি বলবো, আমার ফ্যামিলির আসলে লজ্জা নেই। বড় বোন পালিয়ে যাওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ছোট বোনকে বউ বানিয়ে নিয়ে এলো। দুষ্টু অস্বাভাবিক তীক্ষ্ণ চাহনি মেলল। তাকে অপমান করা হচ্ছে, তাও এভাবে সামনাসামনি প্রকাশ্যে। তাকে অপমান করে প্রচ্ছদ পার পেয়ে যেতে পারবে? প্রচ্ছদ শেরওয়ানির বোতাম খুলতে খুলতে বলে, কেন শুধু শুধু বাবা মার মুখ পোড়াও? বিয়ের রাতে পালিয়ে যাও। আমার মা তোমাকে না ধরতে পারলে তো মান সম্মান সব জলে যেত। দুষ্টু কটাক্ষ চাহনি মেলে চাপা শক্ত করে বলল। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। প্রচ্ছদ ঠান্ডা চোখে তাকালো। ধারালো মুখে স্থির স্বরে তাকে বলতে শোনা গেল, অফকোর্স দিস ইজ মাই বিজনেস, বিকজ ফ্রম নাও ইউ আর মাই রেসপন্সিবিলিটি, মাই ওয়াইফ। সেই হিমশীতল ঠান্ডা গলায় তীক্ষ্ণ ফলার মতো কণ্ঠধ্বনিতে যেন অন্তরাত্মা কেঁপে উঠল। এই ফুলে ফুলে আমেজে পরিপূর্ণ ঘরটাকেও ভীষণ পাষণ্ড মনে হলো। কোমলতা ছড়িয়ে বিছিয়ে যেন নিঃশেষ হয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। এখন যা পড়ে আছে তার শুধুই কঠোরতা, নির্দয়তা, নির্মমতা। দুষ্ট উল্টো দিকে ঘুরে অসহায় যোগে নরম গলায় উত্তর দিল, আমি তো হতে চাইনি আপনার স্ত্রী কিংবা দায়িত্ব। তুমি না চাইলে নিশ্চয়ই বিয়েটা সম্ভব হতো না, রাইট? এই কথায় দুষ্ট কেমনতর চোখে যেন চাইলো। প্রচ্ছদ একটু থেমে বলল, তুমি যেহেতু বিয়েটা করতে চাওনি, তবে ফ্যামিলিকে কেন জানাওনি? ইভেন আমাকে তো একবার জানাতে পারতে। দুষ্ট বিদ্রুপ সুরে বলল, সেই কপাল হলে তো আমার ভালোই হতো। আমার অসুস্থ বাবা যদি আমাকে কসম না দিত, তবে কেউ আমাকে দমিয়ে রাখতে পারতো না। আর আপনাকে আমি ফোন করব কিভাবে? আপনার নম্বরই তো আমার কাছে নেই। মায়ের কাছে চাইতে মা চোখ পাকিয়ে তাকালো। শেষমেশ গায়ে হলুদের দিন থেকে আমার ফোনটাকেই কবজা করে নিল। আচ্ছা, আপনি কি করেছেন? যাকে বিয়ে করবেন তার মতামতটুকুও নেওয়ার প্রয়োজন মনে করেননি? প্রচ্ছদ অবাক চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, তোমাকে বিয়ে করার জন্য কি আমি ধেই ধেই করে নাচছিলাম? আমি তো হ্যাঁ বলিনি বিয়েতে।
একটু থেমে প্রচ্ছদ আবারও বলে, আবার নাও বলিনি। তোমার বোন যে মান সম্মান ডুবিয়েছে আমাদের, তারপর তো তোমাকে বিয়ে করিয়ে ঘরে আনার কথা কল্পনাও করা যায় না। নেহাত আমার মা এবং তোমার মা ছোটবেলার বান্ধবী। তাদের এই এত ক্লোজ বন্ডিংটাই জীবনের কাল হয়ে দাঁড়ালো। দুষ্টু বিস্ময় নিয়ে গরম তেলে পানি ফেলার মতো ছ্যাঁক করে উঠল। আপনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে মানে? কাল তো আমার জীবনে এসেছে। আপনি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে খারাপ, বাজে আর ফালতু কাল। জাস্ট শাট আপ। প্রচ্ছদ তৎ কিড়মিড়িয়ে উঠল। ইউ জাস্ট শাট আপ। প্রচ্ছদ চোখ পাকিয়ে চাইল, দুষ্টু মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরল। কিছুক্ষণ গম্ভীর নিশ্চপতার পর প্রচ্ছদ ঠান্ডা মেজাজে প্রশ্ন ছুড়ল। দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্রচ্ছদের আচমকা এমন প্রশ্নে দুষ্টু উদাস চোখে ওর দ্বার প্রান্তে চাইল। চোখে মুখে ভেসে গেল তীব্র না বলা কিছু আর্তনাদ। নিরাশ চোখ দুটো নিয়ে তাকিয়ে থাকতে থাকতেই চোখের কোল ঘেঁষে সাক্ষাৎ করে গেল অশ্রু সৈন্যরা। চোখের কপাট বন্ধ করে খুব সাবধানে সে উত্তর দিল, আই লাভ সামওয়ান এলস। I didn't want to hear it. I said, what do you want? প্রচ্ছদের ওই কাট কাট প্রশ্নে দুষ্টুর অন্তরাত্মা দিয়ে বরফ শীতল স্রোত বয়ে গেল। প্রচ্ছদের এই ধারালো গম্ভীর মুখটার দিকে তাকিয়েই কেটে গেল তার কয়েকক্ষণ। বুকের মাঝে বলের মতো ঢপ খেতে লাগলো। তোমার 2 বছরের ভালোবাসা অনন্ত জীবনের সমান। পর মুহূর্তেই মস্তিষ্কে দপ করে জ্বলে উঠল। তুমি বিবাহিত, পবিত্র বন্ধনে আবদ্ধ। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করো। মস্তিষ্কের সাথে মনের এত সব দ্বন্দ্বে দুষ্টু যখন পাগল প্রায়, তখন সেসব দ্বন্দ্ব একপাশে ছেড়ে ছুঁড়ে ফেলে দুষ্টু হালকা আওয়াজে বলে উঠল, আই ওয়ান্ট ডিভোর্স। প্রচ্ছদের শিরদাঁড়া বেয়ে যেন গরম স্রোত বয়ে গেল, এতটাই গরম যেন আগুনের ফুলকি। হঠাৎই অনুভব করলো তার ভালো লাগছে না। এই হালকা হাওয়ার ভ্যাপসা গরমের মাঝে টিকে থাকা যাচ্ছে না। সামনের এই নারীটিকে আর এক মুহূর্তের জন্য সহ্য করা যাচ্ছে না। প্রচ্ছদ এক টানে শেরওয়ানি খুলে ফেলল। কোথাও একটা ফার শব্দ হয়ে শেরওয়ানি ছিঁড়ে গেল বোধহয়। সেই শব্দে দুষ্টু চোখ মুখ খিঁচে বন্ধ করলো। প্রচ্ছদ তড়িৎ বেগে দুষ্টুর কাছে এসে নির্মল কণ্ঠে হুমকি দেওয়ার ন্যায় বলল, আর যদি ডিভোর্স না দেই? দুষ্টু বন্ধ চোখে দ্বার উন্মোচিত করে পূর্ণ সতর্ক দৃষ্টিতে তাকালো। প্রচ্ছদের বুকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গরম গলায় বলল, কেন দেবেন না? একটু আগেই বলেছেন আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেননি, তবে কেন ডিভোর্স দেবেন না? সুন্দরী মেয়ে দেখেই মন ঘুরে গেল, তাই না? প্রচ্ছদ দত্তে দত চেপে বিছানার হেডবোর্ডে ঘুষে দিয়ে দুষ্টুর হাত শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে আজ প্রথম দেখছি না বেয়াদব মেয়ে। প্রচ্ছদের জন্য মেয়ের অভাব হবে না। ইউ ডোন্ট ডিজার্ভ মি। সুন্দরী তো বহু পরের কথা। নিশ্চয়ই দুষ্টু প্রচ্ছদের জন্য নয়। প্রচ্ছদ দুষ্টুর হাত ছেড়ে দিতে দুষ্টু ব্যথায় হাত চেপে ধরে দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, প্রতিশোধ দুষ্টুর জন্য নয়। ইউ ডোন্ট ডিজার্ভ মি। গট ইট, ইটস ইউ। গেট আউট ফ্রম মাই রুম। বের হও আমার ঘর থেকে। তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে না। দেখতে ইচ্ছে না করলে চোখ বন্ধ করে রাখুন। এই ঘরে আমারও সমান অধিকার আছে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত। তুমি যাবে? বের হও মেয়ে। ইউ গেট আউট, আউট ফ্রম মাই রুম, মাই হোম অ্যান্ড মাই লাইফ। প্রচ্ছদ তাজ্জব বনে গেল, বিস্ময়ের সহিত বলল, আমি তোমার জীবন থেকে বেরিয়ে যাব? পর মুহূর্তেই দাঁত কিড়মিড় করে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাবে? নিশ্চয়ই আমি নিজ পায়ে হেঁটে হেঁটে আসিনি। আমার বাড়ি থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন, ঠিক আছে? আমি যেচে বিয়ে করতে আপনার বাড়ি যাইনি। আপনি গিয়েছেন আমার বাড়ি, সুতরাং কথাবার্তাও সাবধানে বলবেন আপনি। প্রচ্ছদ আহামুখ বনে গেল। বিয়ের 24 ঘন্টা পার না হতেই এই মেয়ের মুখে এত বড় কথা কিভাবে সম্ভব? প্রচ্ছদ রেগে হুড়মুড় করে ওয়াশরুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। দুষ্টু কানে হাত দিল। পর মুহূর্তে প্রচ্ছদ আবারও বেরিয়ে এলো। দুষ্টুর সামনে দাঁড়িয়ে অত্যন্ত স্বাভাবিক, নরম, খানিক অপ্রকাশিত সুরে তাকে বলতে শোনা গেল, সত্যি ডিভোর্স চাও? দুষ্টু অসহায় যোগে চাইল। ডানে বামে ঘাড় ঘুরিয়ে চোখ নিচে নামালো। ছোট্ট করে জবাব দিল। হুম। প্রচ্ছদ কেমন ধারায় যেন দৃষ্টি নিবদ্ধ করলো। চোখে দৃষ্টিতে ফুটে উঠল টকবকে আগুন গরম লাভার দৃষ্টি। ভালোভাবে তাকাতেই বোঝা যাবে সেই চোখে সূক্ষ্ম এক ব্যথার সৃষ্টি। সময় দিন। মিউচুয়াল ডিভোর্সের 3 মাস সময় লাগবে।
অতি দীর্ঘশ্বাস ফেলে প্রচ্ছদ বাক্য দুটি বলে আবার ওয়াশরুমে ঢুকলো। এবারে দরজার শব্দ হলো না, আস্তে করে লাগানো হলো। অতর্কিতভাবে রাগের চেয়ে ব্যথার মাত্রাটা হয়তো বাড়লো। তুমি থেকে আবারও আপনিতে নামা হলো। সিলিং পাখার বাতাস কমে এলো। গরমের দাপট বোঝা গেল। গাছেরা আন্দোলনে নেমে পাতাদের দমিয়ে রাখলো। সাথে সাথে হাওয়ারাও তাল জুগিয়ে থেমে গেল। দুষ্টু ঘামলো। প্রকৃতির উষ্ণতার সাথে ভীষণ ভারী অস্বস্তি মিলেমিশে একাকার হয়ে শ্বাস প্রশ্বাস রোধ করল। সিএনজির পেছনের সিটে বসা ছেলে মেয়ে দুটো তখন ঘনিষ্ঠ অবস্থায় বিদ্যমান। হালকা পাতলা ফিসফিসানি আওয়াজ রাত প্রহরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ হঠাৎ কানে উকি দিচ্ছে জোরালো ডঙ্কারে। দুষ্টু বসেছে মেয়েটার পাশে। মাঝখানে বসা মেয়েটা মুচড়ামুচড়ি করে মাঝে মাঝে সতর্ক দৃষ্টিতে দুষ্টুর দিকে তাকিয়ে আবারও ছেলেটার কাঁধে মাথা এলিয়ে দিচ্ছে ভীষণ শ্রান্ত মুখে। দুষ্টু আর চোখে ড্রাইভারের সামনে আয়নার দিকে তাকালো। ফেলে আসা কোনো এক ফ্লোরোসেন্টের আলোয় দেখতে পেল ড্রাইভারের ঠোঁটে মিটিমিটি হাসি। তার কাছে বেশ উপভোগযোগ্য পরিবেশ। সিএনজির পেছনের সিটগুলোতে শুধু তারা তিনজন। সামনের সিটে কোনো যাত্রী নেই। দুষ্টু কানে হেডফোন লাগালো। ক্লান্ত দৃষ্টিতে রাত ৮টা ঝুমঝুম তিমিরের গহ্বরে তলিয়ে রইল ক্ষণকাল। তখন মনে হলো হাওয়ায় দুলানো গাছেরা তাকে সানন্দে সংবর্ধনা জানাচ্ছে নতুন পরিবেশে, নতুন জীবনে। গাছের কালো জটলার ফাঁকে ফাঁকে হঠাৎ বাদুড়ের ঝাপটানো শুনে চমকে উঠে পরক্ষণে আবার মনে হলো তাকে এইমাত্র বিশ্রীভাবে ভৎসনা জানানো হলো। আধারের হাওয়ায় দোল দিল কালো বোরখার পাটটা। অযত্নের সহিত বাঁধা বুকের ডান পাশে পড়ে থাকা নেকাপের একাংশ হাওয়ায় বিলীন হতে হতেই উড়ে চলে এলো বারংবার চোখে মুখে। পাশ থেকে ভেসে আসা অস্বস্তিকর শব্দ, হাওয়ায় চোখে মুখে উঠতে থাকা এই নিকাপের অংশ, বাদুরের ঝাপটানো অমাবস্যার এই কালো রাত্রি, সবই যেন বিরক্তির প্রতীক। ভয়ানক কিছু ঘটে যাওয়ার আসন্ন বার্তা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতেই সিএনজি এসে থামল কমলাপুর রেল স্টেশনে। দুষ্টু সিএনজির ভাড়া মিটিয়ে নিচু গলায় হঠাৎই বলে ফেলল, এমন বিশ্রীভাবে হাসবেন না, মুখ বন্ধ করুন। আকস্মিক এহেন কথায় আর ধমকে সিএনজি ওয়ালা চোয়াল খসে পড়ার জোগাড়। দুষ্টু বিড়বিড় করতে করতে পেছন থেকে ব্যাগ নামাতে গেল। ছেলে মেয়ে দুটো এখন স্থির হয়ে বসে স্বাভাবিক গল্প করছে। ছেলেটার হাত খুব যত্ন সহকারে মেয়েটার হাত ধরা। স্টেশন থেকে আসা ক্ষীণ আলোয় দুষ্টু দেখতে পেল মেয়েটা দেখতে ভারী সুন্দর। ২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই পেছন থেকে কাঁধের মেকআপ সহ বোরকায় টান পড়ল। দুষ্টু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে শিরিন হককে দেখে চমকে উঠল। বিস্ফোরিত অস্থির দৃষ্টিগুলো নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফের চাইল মহিলাটির দিকে। গলার স্বর পাল্টানোর চেষ্টায় যতটা সম্ভব কিন্নর করে বলল, জি বলুন। শিরিন হক একবার দুষ্টুর লাগেজের দিকে তাকালেন। লাগেজটা তিনি সম্ভবত চিনেন। শিরিন হকের দৃষ্টি অনুসরণ করতেই দুষ্টুর সাথে সাথে পা দিয়ে ধাক্কা মেরে লাগেজটা নিজের পেছনে পাঠিয়ে দিল। প্ল্যাটফর্মের মেঝের সাথে চাকার ঘর্ষণের শব্দেও দুষ্টুর পিলে চমকে উঠল। পরপর কয়েকবার ঢোক গিলতেই দেখা গেল শিরিন হক এই ভরা প্ল্যাটফর্মে আশ্চর্য কাজ করে বসলেন। দুষ্টুর নিকাব ধরে নিচে নামিয়ে দিলেন। সাথে সাথে দৃশ্যমান হলো তার জমকালো চকচকে চাপা গাল, টানা গোল সাজানো চোখ, নিখুঁত সুন্দর আঁকানো ঠোঁটে গাঢ় গোলাপি রং, চোখে নাকের উপরি অংশে চকচকে ভাব, ছোট্ট কপালে নিকাপের নিচ অংশ থেকে উকি দিচ্ছে টিকলির কিয়দংশ। দুষ্টু আচম্বিতে থমকে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মন বলল, আল্লাহ, এই মহিলা এত ডেঞ্জারাস। দুষ্টু এদিক ওদিক তাকিয়ে ঠোঁট আলগা করে অপ্রস্তুত হাসি দিল। শিরিন হকের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলগুলো ঢেউয়ের মতো দুবার নাড়িয়ে বেকালির মতো বলল, হাই আন্টি, হোয়াটসঅ্যাপ। শিরিন হকের নাকের পাটাতন ফুলে গেল। দুষ্টুর নিকাপ আবারও সজোরে একটানে তুলে দিয়ে মুখ ঢেকে দিলেন। শক্ত করে ওর হাত ধরে যেভাবে এসেছিলেন সেভাবেই কঠিন মুখে এগিয়ে চললেন। গাড়ির কাছাকাছি গিয়ে ড্রাইভারকে বললেন প্ল্যাটফর্ম থেকে লাগেজটা আনতে। ড্রাইভার ছুটে লাগেজটা এনে গাড়ি স্টার্ট দিল। শিরিন হক সিটে মাথা এলিয়ে দিলেন। দুষ্টু যখন বাড়ির পথ দিয়ে বেরিয়ে সিএনজিতে উঠল, শিরিন হকও তখন গাড়ি নিয়ে দুষ্টুর পেছন পেছন ধাওয়া করলো। শিরিন হক তার বন্ধ চোখ দুটো এক টানে খুলতেই দেখলেন দুষ্টু তার মুখের উপর এসে বড় বড় চোখে তাকিয়ে আছে, যেন বিশাল গবেষণা চলছে। তিনি চোখ গরম করে তাকিয়ে সোজা হয়ে বসে গুরুগম্ভীর স্বরে বললেন, শিরিন হক একই ভুল 2বার করে না, মনে রাখবে। দুষ্টু গোপনে মুখ টানা মেরে অন্যদিকে ঘুরে বসল।
একটু পর আবারও শিরিন হকের দিকে তাকাতেই দেখতে পেল তিনি সিটে মাথা এলিয়ে ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। দুষ্টু কাঁদো কাঁদো মুখে বলল, বিয়েটা তবে করতেই হবে আন্টি। আম্মু ডাকো। বলে শিরিন হক চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরলেন। দুষ্টু ভ্রুকুটি করে তাকালো। শিরিন হক চোখের কপাট বন্ধ রেখেই বললেন, 25-এ এসে ঠেকেছো, সেই খেয়াল আছে? বুড়ি হওয়ার আর কিছু বাকি নেই, তাও বিয়ে করার নামধাম নেই। ঘরের খুঁটি হওয়ার চিন্তা ভাবনায় নেমেছো নাকি? বুড়ি? দুষ্টু ঠোঁট ফুলিয়ে তাকালো। বিস্মিত প্রসারিত চোখ দুটো ঘুরে বেড়ালো শিরিন হকের ধারালো মুখপানে। কিছুক্ষণ অবাকতায় চেয়ে থেকেই নির্লিপ্ততা ঘিরে ধরল তাকে। বাইরে তখন ঠান্ডা হাওয়া, ভ্যাপসা গরমে ভিজে চুপচুপে শরীরটায় হাওয়া লেগে ঘাম শুকিয়ে শরীরে বসে যাচ্ছে। দুষ্টু ঘরের এই মাথা থেকে ও মাথা পায়চারি করে ভীষণ অসহায় মুখে বিছানায় বসলো। পানি খেলো, কেমন মিষ্টি মিষ্টি ভাব পানিতে, বোধহয় সর্দি লাগবে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসে দৃষ্টিকে ফোন লাগালো। ফোন ধরা মাত্রই দৃষ্টি নিজস্ব ভাষায় বলে চলল, শোন কি হয়েছে। বাটুয়ালগত পরিচিত একটা ছেলে আমার নোটপিক চেয়েছে, পরে তোর দুলাভাইরা দেখাইতে সে হেসে কুটি কুটি। তোর দুলাভাই বলেছে। দৃষ্টিকে মাঝপথে থামিয়ে দুষ্টু ভীষণ বিরক্তিতে রাগী স্বরে বলে উঠল, তুমি একটা ফাজিল, আর তোমার জামাই একজন অসুস্থ মানুষ। বউ অন্য লোকের সাথে ফ্লার্ট করে, সেই লোক আবার নোট পিক চায়। সেসব দেখে তোমার বর হাসে। সিরিয়াসলি, মস্তিষ্ক নাই তোমার জামাইয়ের? আর তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? পানি দিয়ে গিলে খেয়ে ফেলেছ সব। আমার বোন হওয়ার ন্যূনতম যোগ্যতা কিভাবে অর্জন করলে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তার সাথে অফকোর্স আফসোস থেকে যাবে, নিজ হাতে একজন কুলাঙ্গারের সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করেছি আমি। হয়েছে, থাম, আর অপমান করিস না। তারা তো হাইপের কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আচ্ছা আচ্ছা, চিল্লাইস না, কুল কুল। কি করবি আর? বিয়ে করতে না চাইলে পালিয়ে যা। আমি তো এই বুদ্ধি তোকে আগেই দিয়েছি। তোমার বুদ্ধি নিয়ে তুমি মরো। আমি পালিয়েছিলাম, আমার হবু শাশুড়ি আমাকে স্টেশন থেকে বেঁধে নিয়ে এসছে। দৃষ্টি হতবাক গলায় বলল, কি? আসলেই? হুম। আল্লাহ বাঁচাইছে, এই বিপজ্জনক শাশুড়ির বাড়িতে আমি বউ হয়ে যাইনি। তুই তো শেষ দুষ্ট, তোর তো কপাল পুরলো রে। ঘায়ের ওপর নুন ছিটায়ও না, তার থেকে সাহায্য করো। এইবার আমি কি করব বলো? নীরকে ফোন লাগা। কেন? নীর সেই চট্টগ্রাম ওর গ্রামের বাড়িতে গিয়েছে। ওর তো বাবা মা বেঁচে নেই। গ্রামের বাড়িতে ওর বাবার শেষ স্মৃতি, 2 তলা বাড়িটা ওর 2 চাচা দখল করতে চাইছে। গত 15 দিন যাবৎ থেকে ও চট্টগ্রাম যাওয়ার আগে কি বলেছিল জানো? আমাকে ছেড়ে নাকি এইবার ওর একদম যেতে ইচ্ছে করছে না। তুমি তো জানো ও কি পরিমাণ ইমোশনাল আর আমাকে নিয়ে পজিটিভ। ও গ্রামের বাড়িতে যাওয়ার কিছুদিন পরেই এসব বিয়ে নিয়ে কাহিনী। বাবা আমাকে কসম দিল তোমার মতো কোনো ঘটনা যাতে আমি না ঘটাই, কিন্তু আমি তো আর কসম কাটিনি। মানে এমন অবস্থা হয়েছে যে গত 15 দিন যাবৎ আমি ঠিকমতো নীরের সাথে কথাও বলতে পারিনি। আর বিয়ের কথা কি বলবো। আর আমি তো ভেবেছিলাম বিয়ের আগ মুহূর্তে হলেও ভাঙতে পারবো, কিন্তু এখন এখন তো নীরকে ফোন করেও কোনো লাভ নেই। ও আস্তে আস্তে আমার বিয়ে শেষ হয়ে বৌভাত পর্যন্ত শেষ হয়ে যাবে। এক যে পালিয়েছিলাম, এটা যদি এখন শিরিন আন্টি আম্মুকে বলে দেয় তবে আরেক কাহিনী। সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড। আমি অনেক বড় ব্ল্যান্ডার করে ফেললাম আপু। দৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, রেওসি? হ্যাঁ, ওকে বল। পাগল নাকি তুমি? আমি ওকে বলি আর ও আরেক কাণ্ড ঘটাক। নীরকে ফোন করে বলে দেবে বিয়ে বাড়ি এসে এমন হজবরল কাহিনী শুরু করবে যে শেষ পর্যন্ত বাবা হার্ট অ্যাটাক করে বসবেন। আর ওইদিকে নীরের অবস্থাও খারাপ হয়ে যাবে, না পারবে এই মুহূর্তে আসতে আর না পারবে সহ্য করতে। তারপর দেখা যাবে 2 গুলি হারাচ্ছি। তবে কি বিয়েটা করছিস? উপায় নেই, দেখি কিছু করা যায় কিনা। দরকার পড়লে বিয়ে করেই পালিয়ে যাব। ক্ষণমাত্র আগে স্মৃতি হাতড়িয়ে দুষ্টু বড় করে শ্বাস ফেলল। এদিকে পালিয়ে যাওয়া হলো না, নীরকে জানানো হলো না, শ্রেয়সীর সাথে কথা বলা হলো না। উল্টে বাসর ঘর এসে জুটল তার কপালে, আর ওদিকে প্রস্তুতের কপালে জুটল ডিভোর্সের আমন্ত্রণপত্র। সেদিন ভোরের পবিত্র সোনালতা আলোয় ইরা চোখ জোড়া ভিজে উঠল। হাতে তখনও প্রেগন্যান্সি কিট ধরে রাখা। ছোট্ট যন্ত্রটিতে ভেসে উঠল 2টো লাল দাগ। সে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট। মৃদু ঠান্ডা হাওয়ার অন্তর্বেদনায়
তার শিথিল নয়নকুল স্রোতের গা ভেসে হারিয়ে গেল। ডান হাতটা আস্তে করে পেটের ওপর রাখতেই ঠোঁট ভেঙে নিঃশব্দে কেঁদে দিল সে। এবারেও নিশ্চয়ই বাচ্চাটা বাঁচবে না, মা ডাক শোনা হবে না। ছোট্ট আদরে তুলতুলে শরীরের অধিকারী কেউ তার কোল জুড়ে বিরাজ করবে না। প্রেগন্যান্সি কিটটা হাতে নিয়ে ইরা অর্জনের সামনে দাঁড়ালো। কপালে এক হাত রেখে বিষণ্ণ মুখে রকিং চেয়ারে দুলছিল অর্জন। ফরজ নামাজ পড়ে সে আর ঘুমায় না। ইরার উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে প্রিয় সহধর্মিনীর দিকে নরম চোখে তাকালো। প্রায় সাথে সাথেই যন্ত্র মানবের ন্যায় তার হাতে প্রেগন্যান্সির কিট ধরিয়ে দেওয়া হলো। অর্জন কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ নিঃশ্বাস ফেলল। বহুদূরের শূন্য কোনো কোটায় চোখ নিবদ্ধ করলো। ইরা চলে যেতে নিলেই আকস্মিক জাপটে ধরে ওর পেটে মাথা গুজে দিল। ইরা কেঁপে উঠল। অর্জনের মাথার সাথে মাথা ঠেকাতেই ভেজা ভেজা গলায় তাকে বলতে শোনা গেল, ইয়াবতী, আমরা এবার অনেক সাবধানে থাকবো। তুমি পুরোপুরি আমার সেফ জোনে থাকবে, বুঝলে? অর্জনের এই ভালোবাসাময় স্নেহের ডাক শুনে ইরার বুক কাঁপল। স্থির নয়নে অস্থির মনে নিয়ে তাকিয়ে থাকলো স্বামীর মুখের দিকে ক্ষণকাল। অর্জনের মাথায় চুমু দিয়ে হালকা হাসলো, বলল, এবারও যদি বাচ্চাটা না হয় তবে তুমি আরেকটা বিয়ে করো। বলতে বলতেই ইরার আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। অর্জন উঠে দাঁড়িয়ে ইরাকে জাপটে ধরে বলল, কেন এসব বলো হীরা? আমার এসব ভালো লাগে না। আমার কাছে তুমিই সব। তুমি মানে অন্য রকম। তুমি মানে আমার ইরাবতী। তুমি মানে আমি যাকে ভালোবাসি। হাওয়ায় ভাসলো পাতার দল, বালু ঝড় বইল। নরম সূর্যের তেজ তপ্ত হতেই ইরা অর্জনকে শক্ত করে জড়িয়ে ধরল, আরো শক্ত, আরো। ঠিক তার চেয়েও যতটা শক্ত করে অর্জন ধরেছে। ছেড়ে দিলেই যেন কোনো কালো জাদু জানা ডাইনি নিয়ে চলে যাবে তাদের জাদুর দেশে। অর্জনের বুকে মাথা পেতে ভাঙা গলায় ইরা বলে, এতটা ভালোবেসো না, অতি ভালোবাসে আমি বিলীন হয়ে যাব। চিরকাল নয়, আজীবন থেকে যেতে চাই আমি। শিরিন হক দুষ্টুর ব্যাপারে গম্ভীর, চিন্তিত এবং ভারী বিরক্ত। কিন্তু বড় বউয়ের সংবাদে তিনি তথাপি ঢের খুশি। তবে অপ্রকাশিত, প্রকাশ করতে তিনি নারাজ। সে স্বল্পভাষী, গুরুগম্ভীর। তার পক্ষে হঠাৎ করে চঞ্চলতা দেখানো সম্ভব নয়। উৎফুল্লতা প্রমাণ করতে গিয়ে বড় বৌমাকে নিয়ে অযথা তোষামোদি করাও তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। বড় বউ যখন একটু আগে এসে তাকে খবরটা দিল, তার মুখ চকমকে হয়ে উঠেছিল। কিন্তু পর মুহূর্তেই কোনো কারণে কালো ছায়া নেমে এলো। ভারিক্কি স্বরে তিনি বলেছিলেন, সাবধানে চলাফেরা করো। এদিকে দুষ্টুর গলা বসে গেছে। তাকে ঘর থেকে নিয়ে এসেছে তার একমাত্র ননদ টিয়া। আপন ননদ নয়, চাচাতো ননদ। টেবিলে বসতেই দেখা গেল বিশাল বড় টেবিলের বেশিরভাগই অপরিচিত মুখ। দুষ্টুর অবাধ্য কাশিটা সবার সামনেই তেড়ে এলো। খাবার সামনে নিয়ে নাড়াচাড়া করতে করতেই 2-3 বার কাশি উঠে গেল। শিরিন হক ভ্রু বাঁকিয়ে তাকালেন। এক রাতে ঠান্ডা ধরালে কিভাবে? দুষ্টুর শরীর কেঁপে উঠল। মহিলার কণ্ঠ শুনলেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন তাদের জোড়া ছেড়ে দেয়। খুক খুক করে আরো 2-1 বার কেশে নিয়ে বলল, পানি চেঞ্জ হয়েছে তো, তার উপর অতিরিক্ত গরম, তাই বোধ হয়। শিরিন হকের একটি মাত্র দেবর। সেই দেবরের একমাত্র পুত্রবধূ কোনা চোখে তাকিয়ে বলে উঠল, কেন আর কোথাও গরম নেই? তোমার বাবার বাড়িতে গরম নেই? গরম বুঝি শুধু আমাদের বাড়িতেই পড়েছে? নীরার বিদ্রুপাত্মক কথায় টের পেয়ে দুষ্টু খাওয়া থামিয়ে দাঁত বের করে হেসে উত্তর দিল, আমার রুমে দক্ষিণ দিকে একটা এসি আর পশ্চিম দিকে আরেকটা এসি। অনেক আদরে মানুষ হয়েছি তো, আমার বাড়িতে গরম কি জিনিস সত্যি বুঝিনি গো। এই তোমাদের বাড়িতে এসেই বুঝলাম। প্রচ্ছদ এক ধ্যানে খেয়ে চলল। দিন দুনিয়ার কোনো হুঁশ তার নেই। খাওয়াই এই মুহূর্তে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। টিয়া মুখ চেপে হাসল। নিজের আপন ভাবে হওয়ার সত্ত্বেও নীরার খানিকটা অহংকার আর মানুষকে ছোট করে কথা বলার জন্য টিয়া ওকে তেমন একটা পছন্দ করে না। নীরা মুখ বাঁকালো, বিস্ময়ের ভান করে বলল, তোমাদের বাড়ি বলছো কেন? এটা কি এখন তোমার বাড়ি নয়? আমিও বউ, তুমিও বউ। দুষ্টু মিষ্টি করে হেসে হেসেই বলল, বলেছি তাতে কি হয়েছে? এটা কি তোমাদের বাড়ি নয়? আমি কি ভুল বলেছি? তুমি তো যা একই বাড়ির বউ, অত কথা ধরতে আছে নাকি? নীরা দৃষ্টিতে চমক খেলে গেল। এই মেয়ের এত চ্যাটাং চ্যাটাং কথার সাথে টক করে না পেরে তার ভেতরটা পরাজয়ের আগুনে টকবগিয়ে ফুটল কিছুক্ষণ। যথারীতি খেতে খেতে নীরা আবারও ঠেস মেরে বলল, তুমি তো বেশ ভালোই তর্ক করতে পারো। বিতর্ক প্রতিযোগিতায় করতে নাকি? দুষ্টু খোঁচা বুঝে উত্তরে কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে প্রচ্ছদ টেবিলের নিচে ওর হাত চেপে ধরল। দুষ্টুর সাথে সাথে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বউয়ের হয়ে প্রতিবাদ করতে পারবেন না তো আমাকেও দমিয়ে রাখবেন না? আমারটা আমাকেই বুঝে নিতে দিন।
এতক্ষণ যেভাবে চুপচাপ গিলছিলেন তেমনভাবেই গিলুন। প্রচ্ছদ উপহাসের সুরে দুষ্টুর ন্যায় নিচু কণ্ঠে বলল। 3 মাসের বউ। দুষ্টুর ভীষণ রাগ হলো। রাগে চোটে টেবিল উল্টে ফেলে চলে যেতে ইচ্ছে করলো, কিন্তু করা হলো না। শিরিন হক মোটা স্বরে বললেন, নতুন বউদের এত কথা বলতে নেই, আগে একটু পুরনো হও। টেবিলে খাবারের তদারকি করছিল ইরা। শ্বশুর শাশুড়ির দেখভালই বেশি করছিল। ইফতার হক নরম সুরে বললেন, বসো মা, এত কাজ করতে হবে না, খেয়ে নাও। ইরা কিন্নর সুরে বলল, না বাবা, সমস্যা নেই, আপনারা খেয়ে নিন, তারপরে আমার খাওয়ার চিন্তা করা যাবে। শিরিন হক কপাল কুঁচকে বললেন, কাজ ছেড়ে খেতে বসো। বাচ্চা কাছে এবার অন্তত হয়ে যেতে দাও। আর কত গাফিলতি করবে? মা হতে ইচ্ছে করে না তোমার? ইরা করুণ চোখে তাকালো। মার কথা শুনলে মনে হয় সে ইচ্ছে করে প্রতিবার বাচ্চা নষ্ট করে। অর্জনের পাশের চেয়ারটায় বসতেই ইরার টলমলে চোখ দুটো অর্জনের চোখে সুচালুভাবে ধরা পড়ল। রাগে হাত মুষ্টিবদ্ধ হলো। ইরা টেবিলের নিচে এক হাত দিয়ে অর্জনের হাত চেপে ধরল, আরেক হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বোঝালো। তবুও অর্জন চামচের টুংটাং শব্দ তুলে মাথা নিচু করে খেতে খেতে উত্তর করল, এতই যেহেতু ভাবছো, তবে ওর খাবারটা উপরে পাঠিয়ে দিলেই তো হয়। কষ্ট করে নিচেও নামতে হয় না, আর কাজও করতে হয় না। শিরিন হক ছেলের দিকে ভয়ানক দৃষ্টি মিলিয়ে বললেন, তুমি জানো না আমাদের বাড়িতে 3 বেলা একসাথে বসে খাবার নিয়ম? আর 10 মাস একসাথে বসে না খেলে নিশ্চয়ই নিয়ম পাল্টে যাবে না মা। ইফতার হক মাথা উঁচু করে বললেন, তর্ক করো না অর্জন, বৌমার খাবার ঘরেই পাঠিয়ে দেওয়া হবে, এতে এত কথা কাটাকাটি কই প্রয়োজন? শিরিন হক খাওয়া থামিয়ে দিলেন, বললেন, কেন? সাজিদের বউদেরও তো বাচ্চা হয়েছে, কই ওকে তো ঘরের খাবার পাঠাতে হয়নি? নীরা এক পলক পাশে বসা স্বামীর দিকে তাকালো। সাজিদ নির্বিকার, লোকমা তুলছে, কোনো হেলদোল নেই। সবুজা হক নিজের বৌমার প্রশংসা শুনে ভীষণ খুশি হলেন। প্রশংসা পেলেই তাকে আর পায়কে। কোলে তার 2 বছরের নাতি আকাশ। তাকে খাওয়াতে খাওয়াতে তিনি মুচকি মুচকি হাসলেন। অর্জুন খাওয়া থামিয়ে দিয়েছে, কঠিন মুখে বলছে, নীরার তো আর ইরার মতো দুবার মিসক্যারেজ হয়নি, তাই না মা? ইরা অর্জনের হাত চেপে ধরে আস্তে করে বলল, আহা, চুপ করো না, খাওয়া শেষ করো। অর্জুন রক্তলাল চোখে তাকিয়ে বলল, তুমি চুপ করো, সমস্যাগুলো তোমার মাঝেই। তোমার কি দরকার আগ বাড়িয়ে কাজ করতে যাওয়ার? বাড়িতে 3-3টে বউ আছে, কেউ কাজ করে? দুষ্টু না হয় সবে এসেছে, কিন্তু তোমার এত কাজ করতে হবে কেন? নীরা মুখের সামনে লোকমা ধরেও আঙ্গুলির ফাঁক দিয়ে ঝরঝর করে ভাত পড়ে গেল। বিস্ফারিত নয়নে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কথাটা কি আমাকে বললেন ভাইয়া? অর্জুন আগুন গরম চোখে নীরার দিকে তাকালো। দুষ্টু হাঁ করে এতক্ষণ একান্নবর্তী পরিবারের ছোটখাটো কথা থেকে বিশাল বড় এক ঝামেলার লাইভ টেলিকাস্ট দেখছিল যেন। তার মৃদু আফসোস হলো, অর্জনের মতো এত ভালো একটা ছেলে রেখে সে নিজ হাতে একজন বর্বর এবং বেতমিজের সাথে নিজের বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। নীরার দিকে এক পলক চেয়ে সে বিড়বিড় করে বলল, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। দুষ্টুর কথা কেউ না শুনলে প্রচ্ছদ গোপনে ঠোঁট চেপে হেসে দিল। এরপর আস্তে করে দুষ্টুর হাতে 2 আঙ্গুল নিয়ে সতর্কতার বার্তা হিসেবে টোকা দিল। দুষ্টু টেবিলের নিচে প্রচ্ছদের হাতে জোরে একটা চিমটি কেটে আগুন গরম চোখে তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে আজ ওকে ভস্ম করে ছাড়বে। কথা কাটাকাটি চলতেই থাকলো। একসময় শিরিন হকের একমাত্র দেবর মারুফ হক ধমকে উঠলেন, কি শুরু করলে সবাই? থামো। আর নীরা, বড় বউ এতদিন সব দিক সামলেছে, এখন তো সে অসুস্থ। বড় বউয়ের পর সংসারে হাল ধরার দায়িত্ব তো তোমারই। বিয়ে করলে, বাচ্চা হলো, আর বসে বসে খেলে দিলে, গুললে ঘুমালে, এভাবে তো সংসার হয় না। নীরার কপাল হলো উল্টো কপাল। সবার শাশুড়ি যন্ত্রণা করে, আর তাকে করে শ্বশুর। মহিলা মানুষের মতো নীরার প্রতিটা খুঁত বের করে ঠিক সবার সামনে অপদস্থ করবে। নীরার রাগে ঠেলায় কনুই দিয়ে সাজিদকে জোরে গুঁতা দিল। সাজিদ বিরক্ত মুখে চেয়ে খাবার শেষ করে মায়ের থেকে ছেলেকে কোলে নিয়ে ঘরে চলে গেল। বরের পেছন পেছন গেল নীরাও। মারুফ হক উঠে চলে যেতেই সবুজা হকও তার স্বামীর পেছন পেছন ছুটলেন। এরই মাঝে শিরিন হককে বলতে শোনা গেল, বৌমা, আমার কিন্তু নাতনি চাই। ইরা নিচু কণ্ঠে জবাব দিল। সবই তো আল্লাহর হাতে মা। শিরিন হকের কোনো মেয়ে না থাকায় তার খুব শখ একটা নাতনির। তিনি জোর গলায় বললেন, দিনরাত দোয়া করবে আল্লাহ যাতে তোমাকে এবার মা ডাক শোনার তৌফিক দান করেন এবং একটা মেয়ে দেন। ইরা কথা বাড়ালো না, মাথা নিচে নামিয়ে খাওয়া শুরু করলো।
দুষ্টু ভাঙা গলায় থেমে থেমে বলল, সব দাদা দাদি ছেলে চায় আর আপনি মেয়ে চাইছেন? আপনি আসলেই উল্টো। শিরিন হকের মুখের ওপর এভাবে কেউ কখনোই কথা বলে না। প্রচ্ছদ এমনভাবে তাকালো যেন তার চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। শিরিন হকের তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। তার সাথে দুষ্টু এভাবেই কথা বলে চিরকাল। বস্তুত শুধু তার সাথে নয়, সবার সাথেই। কিন্তু আচম্বিতে তিনি দুষ্টুকে অবাকে চরম সীমায় পৌঁছে দ্বিগুণ গম্ভীর গলায় বলে উঠল, অত সব তোমার না ভাবলেও চলবে। আজই তো মাত্র 3 মাস। এত মাথা ঘামালে পরে নতুন সংসারে গিয়ে তো মাথার সমস্যা দেখা দিবে। এই সংসারে তোমার এত মাথা না ঘামালেও চলবে। টিয়ার খাওয়া থেমে গেল। বাকিরা স্বাভাবিক, কিন্তু দুষ্টুর মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি সরে গেল, সমস্ত বস্তু জীব অপার্থিব ঠেকল। হতবিহ্বল টলটলে চোখে প্রচ্ছদের দিকে তাকাতেই দেখা গেল অপ্রস্তুত চোখে সেও তাকিয়েছে দুষ্টুর দিকে। কাঠ ফাটা রোদ্দুরে দূরের আকাশ নীল রঙে ডুবেছে। নরম তুলোর মেঘ সূর্যকে মুক্ত করেছে শ্রান্ত বদনে। তখন প্রকৃতির শুভ্র সফেদ পবনের এক ফালি স্ফটিক রোদ্দুরে দুষ্টুর চোখ ভরে উঠেছে। সজোরে নাক টানতেই একটা হাত বাড়িয়ে দিল সাদা রুমাল।